পিয়ার পদ্ধতি এটা দীর্ঘদিনের একটা চাহিদা ছিল বাংলাদেশে। অনেকেই এটা একদম শুরু থেকেই বলে আসতেছিলেন। আমরা বিশেষ করে আমি যে দলটা করি ছাত্র ফেডারেশন, আমরা কিন্তু 96 সালে যখন জনতার মঞ্চ দিয়ে আওয়ামী লীগ এবং জামাত আন্দোলন করতেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য, আমরা তখন বলে আসতেছিলাম শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান না, এখানে পুরো কাঠামোটা পরিবর্তন করতে হবে। এই কাঠামোটা পরিবর্তনের মধ্যে আমরা পিয়ার পদ্ধতি তখনই আমরা প্রপোজাল হিসেবে দিয়েছিলাম। সো সে জায়গা থেকে পিয়ার আমরা যদি দেখি বর্তমানে সে প্রায় উন্নত দেশগুলো পিয়ার পদ্ধতিতে তারা তাদের দেশ চালাচ্ছে, তাদের নির্বাচন ব্যবস্থা পিয়ার পদ্ধতিতে গেছে। সো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই এটা একটা খুবই বৈজ্ঞানিক একটা পদ্ধতি, মানুষকে গণতান্ত্রিক ভাবে আরও বেশি এঙ্গেজ করার জন্য রাষ্ট্রে এই পদ্ধতিটা খুবই উপযোগী। আমরা দেখতে পাই ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে পিয়ার পদ্ধতি বর্তমানে চালু আছে। সো সেই জায়গা থেকে বাংলাদেশেও পিয়ার পদ্ধতিটা আমার মনে হয় খুবই জরুরি, এবং এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করতে পারে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু বিপ্লব পরবর্তী সময় বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়। সো এবং শুধুমাত্র কিন্তু পিয়ার পদ্ধতি একমাত্র সমাধান না, এখানে আপনার আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। প্রধানমন্ত্রী একাই আবার দলেরও প্রধান, আবার সংসদেরও প্রধান, এই জায়গা থেকে একটা পরিবর্তন আনতে হবে। এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনো ক্ষমতার ভারসাম্য নাই, এটাতেও পরিবর্তন আনতে হবে। এখানে সংবিধানের বিভিন্ন আর্টিকেল আছে, যে আর্টিকেলগুলো ক্ষমতার বিকেন্দ্রীকরণকে বাধাগ্রস্ত করে, সেন্ট্রালাইজড করে। সো সে জায়গা থেকে সেন্ট্রালাইজড যেসব আর্টিকেল আছে সেগুলোকে পরিবর্তন করতে হবে, এবং এরই সাথে পিয়ারটা আনতে হবে। ফলে একটা পুরো কাঠামোটা পরিবর্তন করতে হবে বলে আমার কাছে মনে হয়। শুধু পিয়ার দিয়ে আমাদের এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব না বলে আমি মনে করি। ইন্টারিম গভর্নমেন্ট এই পিয়ার পদ্ধতি নিয়ে আসবে, একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে রাষ্ট্রের, এটাই আমরা প্রত্যাশা করতেছি। এই যে ক্লাসিক্যাল ডেমোক্রেসি, এটার সমস্যাটা কি? অল উইনার্স, মানে যে একটা ভোট বেশি পাচ্ছে সেই জিতে যাচ্ছে। অর্থাৎ ধরেন আপনি এবং আমি দুজনেই ইলেকশনে দাঁড়াইছি, আপনি 49, আমি 51, আমি আপনার থেকে মাত্র একটা ভোট বেশি পেয়ে কিন্তু আমি গেইনার হচ্ছি, আমি উইনার হচ্ছি, আপনি লুজার হচ্ছেন। তাইলে এই যে এটা ভাঙার জন্য কিন্তু পিয়ার সিস্টেমের উদ্ভব হয়েছে ওয়ার্ল্ডে। সো সে জায়গা থেকে আপনার দেখেন, আপনি 49% ভোট পেয়েও আপনি পরাজিত হচ্ছেন। দেখেন এই যে এই সিস্টেমে আপনার রিপ্রেজেন্টেশনটা কিন্তু আসতেছে না, আপনাকে কিন্তু 49% মানুষ পছন্দ করে। তাহলে এই যে 49% পছন্দ করা সত্ত্বেও আমি মাত্র 1% বেশি পাওয়ার ফলে আমি ক্ষমতায় যাচ্ছি, আপনি ক্ষমতায় যেতে পারতেছেন না। এখন আপনাকে যারা পছন্দ করে, আপনাকে যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে পেতে চায়, তাহলে তার এখানে কি পাওয়া? সে তো আর এখানে তার যে ভোট, তার যে মতামত, সেটা তো প্রতিফলিত হচ্ছে না। সো এটা সমাধান করার জন্য কিন্তু পিয়ার সিস্টেমের উদ্ভব হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ। তো এখন বৈষম্যহীন বাংলাদেশ মানে কি? আপনার 2 টাকা দিয়ে 1 কেজি সবজি বিক্রি করতে হয় একজন কৃষককে। এই 2 টাকার সবজি ঢাকায় এসে কত হয়? ঢাকায় এসে কিন্তু 80 টাকা হয়। তাহলে এই যে বৈষম্য, এই নিরসনের জন্য কিন্তু এই গণঅভ্যুত্থানটা করছে। একটা মানুষ সারাদিনে 500 টাকা ইনকাম করতেছে, আরেকজন এসিতে বসে একদিনেই সে 500 কোটি ইনকাম করতেছে, বা সেটা লিগ্যাল ওয়েতে যদি বলি সে 50,000 টাকা ইনকাম করতেছে। সো সেই জায়গা থেকে এই বৈষম্যটা ভাঙার জন্য কিন্তু এই গণঅভ্যুত্থানটা ঘটেছিল। এবং আমরা দেখতে পেয়েছি 7ই জানুয়ারি নির্বাচনে কীভাবে গণমানুষ তার যে প্রতিবাদ সেটা কিন্তু করেছে, ভোট না দিয়ে প্রতিবাদ করেছে। সেদিন ইলেকশনে সে মানুষ যায় নাই, মানুষ না গিয়ে কিন্তু প্রতিবাদ করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আসলে এই গণঅভ্যুত্থান পেছনে শ্রম দিয়েছে। প্রত্যেকটা মানুষ চেয়েছে এই হাসিনার পতন হোক, এবং শুধু হাসিনার পতন না, পুরো স্ট্রাকচারটার মধ্যে পরিবর্তন আসুক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠুক। সো সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তীতেও আগের মতোই সব কিছুই চলমান। দেখেন এই যে এত সংস্কার কমিশন গঠন হলো, কিন্তু আমরা কৃষিভিত্তিক দেশ, আমাদের এখানে উৎপাদন ব্যবস্থার সাথে আমরা খুব আঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমি না খেলে আমি বাঁচবো না। আমাকে একজন কৃষক যদি ভুট্টা চাষ না করে, একজন কৃষক যদি চাল চাষ না করে, এবং সে যদি চালের এবং ভুট্টার মূল্য না পায়, তাহলে কিন্তু আমরা বাঁচবো না। সো সেই জায়গা থেকে কৃষি ব্যবস্থা সংস্কারের জন্য কোনো ধরনের কোনো কমিশনই গঠন হয় নাই। এবং আগের মতোই কৃষকরা আগে যেমন বিষ খেয়ে তাকে জীবন শেষ করে দিতে হতো, একইভাবে এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি তাকে অল্প কিছু টাকার জন্য তাকে নিজেকে শেষ করে দিতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের উপরে যেমনটা নিপীড়ন চলমান, একইভাবে শ্রমিকদের উপরে চলমান।